সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সোহেল স্যার সায়েন্স সেবার অনলাইন ক্লাসে। আজকের আমাদের টপিকস হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান একাদশ অধ্যায় জীবের প্রজনন অংশটা বা রিপ্রোডাকশন অংশটা। আগে আমাদেরকে দেখতে হবে বা জানতে হবে প্রজনন মানে কি। আমরা যে পড়লাম জীবের প্রজনন বা রিপ্রোডাকশন, প্রজননের সংজ্ঞা বা ডেফিনেশনটা আমাকে একটু জানতে হবে। সংজ্ঞা আমি লিখে দিচ্ছি এখানে। আমি লিখে দিচ্ছি যে শারীরবৃত্তীয় জৈবিক প্রক্রিয়ায়, খেয়াল করি সবাই, যে শারীরবৃত্তীয় জৈবিক প্রক্রিয়ায়, খেয়াল করো কথাগুলোর মধ্যে, জৈবিক প্রক্রিয়ায় জীব, যে শারীরবৃত্তীয় জৈবিক প্রক্রিয়ায় জীব তার অপত্য বংশধর সৃষ্টি করে, জীব তার অপত্য বংশধর সৃষ্টি করে, তাকে প্রজনন বলে। তাহলে দেখো, যে শারীরবৃত্তীয় জৈবিক প্রক্রিয়ায় জীব তার অপত্য বংশধর সৃষ্টি করে তাকে কি বলা হয়? প্রজনন বলা হয়। এখন কথা হচ্ছে, প্রজনন হতে হলে প্রজনন কয় ধরনের? একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন, একটা হচ্ছে প্রাণীর প্রজনন। এখন উদ্ভিদের প্রজনন বলো আর প্রাণীর প্রজনন বলো, প্রজনন আসলে কয় ধরনের? প্রজনন আমি যদি বলি প্রজননের ধরন বা টাইপস কয় ধরনের, প্রজনন আসলে দুই ধরনের। একটা হচ্ছে অযৌন জনন, একটা অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। উদ্ভিদের বেলায় অঙ্গজ জনন নামে আরেকটা অংশ আছে যেটা অযৌন জননের মধ্যে পড়ে যায়। তাই আমরা বেসিক্যালি জননকে আমরা দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। আমি একটু ভুল লিখলাম এখানে, যৌন জনন। কথা হচ্ছে একটু খেয়াল করে আমরা অযৌন জনন আর যৌন জননের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? অনেকে এই বেসিক ডিফারেন্সটা বুঝতে পারে কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কেন? অযৌন জনন আর যৌন জনন পার্থক্য, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যৌন জনন মানে কি, তার এক কথা বলতে হবে যেখানে জনন কোষেরই মিলন হবে। আমি আমার কথাটা খেয়াল করবে, আমি জনন অঙ্গের মিলন বলি না, আমি বলছি যেখানে জনন কোষের মিলন হবে সেটাকে বলা হয় যৌন জনন। তাহলে যেখানে জনন কোষের মিলন হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় যৌন জনন। তাহলে এই আমাদের যে একাদশ অধ্যায়, এখানে আমরা উদ্ভিদের এবং প্রাণীর যে প্রজনন পড়ব। প্রথমে আমরা প্রধানত এখানে যৌন জনন অংশটাকে আমরা কি করব? ফোকাস করব। আমরা প্রথমে যৌন জনন অংশটাকে কি করব? ফোকাস করব। আসলে যৌন জনন মানে কি? যেখানে জনন কোষের মিলন হবে। দেখো, জনন কোষের মিলন যদি হতে হয়, আগে জনন কোষ কি হতে হবে? তৈরি হতে হবে। জনন কোষ তৈরি হতে, তাহলে জনন কোষ বলতে একটা উদ্ভিদের জনন কোষ, একটা হচ্ছে কি প্রাণীর জনন কোষ। প্রথমে আমরা উদ্ভিদের প্রজনন অংশটা আগে পড়াবো তোমাদেরকে। দেখো, একটু আগে আমরা তোমাদেরকে বললাম আমরা তোমাদেরকে উদ্ভিদের প্রজনন অংশটা আগে পড়াবো। দেখো, আমরা এখানে যৌন জনন অংশটাকে মেইনলি পড়াচ্ছি, সেহেতু আমাদেরকে জানতে হবে যৌন জনন মানে হচ্ছে যেখানে জনন কোষের মিলন হয়। কথা হচ্ছে জনন কোষের মিলন হতে হলে আগে জনন কোষ উৎপন্ন হতে হবে। জনন কোষ কোথায় উৎপন্ন হবে? আমরা সবাই জানি জনন কোষ উৎপন্ন হবে জনন অঙ্গের মধ্যে। কথা হচ্ছে উদ্ভিদের জনন অঙ্গ কোনটি? তাহলে জনন কোষ জনন অঙ্গের মধ্যে তৈরি হবে। উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে আসলে কোনটি? ফুল। এই যে আমরা বিভিন্ন অকেশনে একজন আরেকজনকে ফুল দিচ্ছি বা একজন আরেকজন থেকে ফুল নিচ্ছি, বা অনেকে ফুলের যে ঘ্রাণ নিচ্ছ, অ্যাকচুয়ালি এটা কি? এটি আসলে একটি জনন অঙ্গ। সো ফুল থেকে সবাই কি থাকবা? সাবধান থাকবা। দেখো, উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে ফুল। ফুলের সংজ্ঞা কি? প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ বা শুটকে ফুল বলা হয়। কথাগুলো খেয়াল করো। একটা হচ্ছে কি জন্য? প্রজননের জন্য। ওকে, ফাইন। কিভাবে? বিশেষভাবে মডিফাইড, এটা কিন্তু বিশেষভাবে কি করা? সৃষ্টি করা হয়, গড গিফটেড। প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে ফুল বলা হয়। আমি যখন ফুলের সংজ্ঞাটা পড়ব, আমি কিছু কথা এখানে বুঝতে পারবো যে ফুলের আসলে কাজ কি। তার কাজ হচ্ছে এখানে কি করা, কি ঘটনা? প্রজনন ঘটানো। সে কিভাবে রূপান্তরিত? বিশেষভাবে, স্পেশাল ফর্ম, তার ফর্মটা উদ্ভিদের অন্যান্য অঙ্গের তুলনায় একটু ডিফারেন্ট। কথা হচ্ছে এই কথাগুলো আমি বুঝতে পারি, কিন্তু বিটপ মানে কি? এই যে আমি বললাম বিটপ মানে কি, দেখো বিটপ মানে কি সেটা আমি তোমাদেরকে একটু বলি। বিটপ হচ্ছে আসলে কি, আমি যদি তোমাকে এখন একটু একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি গ্রীষ্মকালে যদি আমের গাছে যাও, দেখবা আম গাছে আমের মুকুল পাবে। আমের মুকুল গ্রীষ্মকালে সৃষ্টি হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, আম সৃষ্টি করে আমের সিজন যখন শেষ, আমের সময় ঋতু যখন শেষ, তখন কিন্তু আর আমের গাছে কোনো কি পাওয়া যায় না? আম পাওয়া যায় না। দ্যাট মিনস এটা একটা নির্দিষ্ট সময় আসছে, একটা নির্দিষ্ট কাজের জন্য আসছে, বাট ওই কাজটা শেষ করে সে আবার কি হচ্ছে? বিলুপ্ত হচ্ছে। একইভাবে ফুল হচ্ছে এমন একটা অঙ্গ উদ্ভিদের যেটা সব সময় পার্মানেন্টলি থাকে না, একটা নির্দিষ্ট সময়ে আসে, একটা নির্দিষ্ট কাজের জন্য আসে এবং কাজ শেষ করে সে কি হয়? বিলুপ্ত হয়। এই যে এই ধরনের যে অংশ, তাদেরকে বলা হয় বিটপ। তাহলে উদ্ভিদের এমন কোনো উপবৃদ্ধি, এটা হচ্ছে উদ্ভিদের এমন কোনো উপবৃদ্ধি, আমি যদি অল্প কথা লিখতে যাই তাহলে এটা হচ্ছে উদ্ভিদের এক ধরনের উপবৃদ্ধি যা একটি নির্দিষ্ট সময়ে আসে, যা একটি নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি হয়ে কাজ শেষে কি হয়, কাজ শেষে বিলুপ্ত হয়। আমি কথাটাকে সংক্ষেপে লিখলাম, কাজ শেষে কি হয়, বিলুপ্ত হয়। তাহলে এই ধরনের যে অঙ্গ তাদেরকে বলা হয় বিট অফ। তাহলে যদি বলে বিট অফ বা শুট কাকে বলে, তাহলে বলবা উদ্ভিদের এমন কোনো উপবৃদ্ধি যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি হয়ে কাজ শেষে বিলুপ্ত হয় তাকে বিট অফ বা কি বলা হয়, শুট বলা হয়। তাহলে একটা হচ্ছে ফুলের সংজ্ঞা, একটা হচ্ছে বিট অফের সংজ্ঞা। তাহলে উদ্ভিদের মধ্যে যে জননাঙ্গ ফুল, ফুলের মধ্যে আবার দেখো আমরা সবাই জানি ফুলের স্তবক কয়টা, ফুলের স্তবক হচ্ছে 5টা। এসএসসিতে আমরা ফুলের স্তবক কয়টা পড়ো, 5টা। বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো নিয়ে আমরা ফুলের চ্যাপ্টারের মধ্যে বিস্তারিত কথা বলবো। তার বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। পুংস্তবকের কাছে গেলে আমি পুংগ্যামেট পাবো, আর স্ত্রীস্তবকের কাছে গেলে আমি কি পাবো, স্ত্রী গ্যামেট পাবো। এবার আমরা দেখবো পুংগ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টির যে প্রক্রিয়া, তার মধ্যে প্রথমে পুংগ্যামেটোফাইট সৃষ্টির প্রক্রিয়া। এবার আমরা তোমাদেরকে পড়াবো পুংগ্যামেটোফাইট সৃষ্টি। দেখো পুংগ্যামেটোফাইট, এটার ইংলিশ হচ্ছে মেইল গ্যামেটোফাইট। এই যে মেইল গ্যামেটোফাইট এই ওয়ার্ডটাকে আমি একটু ভেঙে ভেঙে দেখি। দেখো মেইল মানে কি রে, পুরুষ বা পুং, এটা আমরা বুঝতেছি। গ্যামেটোফাইট ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমরা দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে গ্যামেট, একটা হচ্ছে ফাইট। কথা হচ্ছে গ্যামেট মানে কি, গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, গ্যামেট মানে কি, জনন কোষ। আর ফাইট মানে কি, সবসময় মনে রাখবা, ফাইট, ফাইটো, ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ। ফাইট মানে কি, উদ্ভিদ। তাহলে দেখো মেল গ্যামেটোফাইট মানে হচ্ছে উদ্ভিদের পুং জনন কোষ। তাহলে মেল গ্যামেটোফাইট অর্থাৎ উদ্ভিদের জনন কোষ কোন অংশটা, মেল অংশটা। কথা হচ্ছে আমরা আগে থেকে তোমাদেরকে বলে দিয়েছি জনন কোষ কোথায় সৃষ্টি হয়, জনন কোষ সৃষ্টি হয় জননাঙ্গের মধ্যে। উদ্ভিদের জননাঙ্গ কোনটি, ফুল। তাহলে এবার আমাকে কার কাছে যেতে হবে, ফুলের কাছেই যেতে হবে। দেখো আমি একটা ফুলের যদি চিত্র আঁকতে চাই তোমাদের সামনে আঁকি চিত্রটা, একটু খেয়াল করি আমরা। তাহলে ফুলের মধ্যে কয়টা স্তবক, 5টা স্তবক, পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক এবং কি স্ত্রীস্তবক। ওকে ফাইন, আমি একটা একটা করে আঁকার চেষ্টা করি। একটু খেয়াল করি আমরা। আচ্ছা, তাহলে একটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। আমরা একটু চিত্রটা, আসলে এই চিত্রগুলো সহজ, শুধু আঁকতে সময় লাগে। একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে দেখো এখন দেখো এটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। আমি যেহেতু পুংগ্যামেট তৈরি করব, পুং জননকোষ তৈরি করব, আমাকে যেতে হবে কার কাছে, পুংস্তবকের কাছে যেতে হবে। তাহলে একটা পুংস্তবককে আমি একটু বড় করে একটু যদি দেখি, এটাকে একটু বের করে নিয়ে আসি, এটা কিন্তু বের হয়ে আসবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি যে এটাকে একটু বড় করে দেখি। দেখো সবাই কেমন হয় চিত্রটা। তাহলে দেখো একটা পুংস্তবকে যদি আমি বড় করে দেখি, তাহলে এটা হচ্ছে পুরোটা কি, পুংস্তবক বা পুংকেশর, তুমি যাই বলো, পুংস্তবক বা পুংকেশর। এখানে নিচের দিকে দণ্ডাকার যে অংশটা আছে এটাকে বলা হয় পুংদণ্ড, এটাকে বলা হয় পুংদণ্ড বা স্ট্যামেন, পুংদণ্ড বা স্ট্যামেন। আর উপরে যেটা আছে এটা কিছু বলা হয় পরাগধানী, এটাকে বলা হয় পরাগধানী। নিচে হচ্ছে পুংদণ্ড আর উপরে কি, পরাগধানী। পরাগধানীটা হচ্ছে উপর একটা বলের মতো আর নিচে আছে একটা দণ্ডের মতো। একটা বলের নিচে দণ্ডটা এরকম করে আছে। কথা হচ্ছে এই যে দণ্ড যেখানে আছে এটা পরাগধানীর সাথে একটা নির্দিষ্ট অংশ দ্বারা কি থাকে, যুক্ত থাকে। এটা নির্দিষ্ট অংশ দ্বারা যুক্ত থাকে। এই যে যুক্ত যে অংশটা এটাকে বলা হয় যোজক বা যোজনী, এটাকে বলা হয় যোজক বা যোজনী। তাহলে হচ্ছে পুংদণ্ড, পরাগধানী, তারপর হচ্ছে যোজক বা যোজনী। আমরা যে বললাম তোমাদেরকে আমরা পুংগ্যামেট তৈরি করবো, আসলে পুংগ্যামেট কোথায় তৈরি হবে, পুংগ্যামেট তৈরি হবে এই সমস্ত, তুমি আমাকে বললাম প্রথমে পুংস্তবকের মধ্যে। দেখা যাচ্ছে পুংস্তবকের মধ্যে একাধিক অংশ আছে, পুংদণ্ড, পরাগধানী, যোজক বা যোজনী। এদের মধ্যে পুংজননকোষ কোথায় উৎপন্ন হবে, পরাগধানীতে উৎপন্ন হবে। তাহলে দেখো পরাগধানীর মধ্যে আসলে কিছু, দেখো চারপাশে কিছু বড় বড় কোষ পাওয়া যায়। পরাগধানীতে চারপাশে কিছু কি পাওয়া যায়, বড় বড় কোষ পাওয়া যায়। চারপাশে যে কিছু বড় বড় কোষ পাওয়া যায়, তার মাঝখানে আবার ছোট ছোট ভিতরের দিকে ছোট ছোট কিছু কোষ পাওয়া যায়। একটু খেয়াল করে দেখবে তোমরা, চারপাশে যে বড় বড় কোষগুলো পাওয়া যায়, এই যে বড় বড় কোষ এদেরকে বলা হয় আর কি স্পোরিয়াল কোষ। এই যে বড় বড় কোষ এদেরকে বলা হয় আর কি স্পোরিয়াল কোষ। আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার জন্য এই ফাইট অংশটা মুছে দিলাম। তাহলে চারপাশে যেগুলো বড় বড় কোষ তাদেরকে বলা হয় আর কি স্পোরিয়াল কোষ। আবার মাঝখানে যে ছোট ছোট যে কোষ, এই যে ছোট যে কোষগুলো দেখতে পাচ্ছ এদেরকে বলা হয়
প্রাইমারি বা প্রাথমিক জনন বা পরাগ মাতৃকোষ, প্রাইমারি বা প্রাথমিক জনন বা পরাগ মাতৃকোষ। তাহলে দেখো চারপাশে বড় বড় পরাগধানের মধ্যে চারপাশে কিছু বড় বড় কোষ, এদেরকে বলা হয় আর্কিস্পোরাল কোষ, এবং মাঝখানে ছোট ছোট যে কোষ তাদেরকে বলা হয় প্রাইমারি বা প্রাথমিক জনন বা পরাগ মাতৃকোষ। এবার দেখো অ্যাকচুয়ালি জনন কোষ কোথায় উৎপন্ন হবে। অ্যাকচুয়ালি জনন কোষ তুমি এই নামগুলোর মধ্যে দেখো। তাহলে আমরা প্রথম থেকে বলছিলাম যে জনন কোষ কোথায় উৎপন্ন হয়, জননাঙ্গের মধ্যে। তাহলে ফুলের কাছে গেলাম, ফুলের মধ্যে যেহেতু পুংজনন কোষ, পুংস্তবকের কাছে গেলাম, দেখা যায় পুংদণ্ড, পরাগধানী, যোজক বা যোজনী। আবার পরাগধানের মধ্যে দুই ধরনের কোষ, আর্কিস্পোরাল কোষ আর প্রাইমারি জনন মাতৃকোষ। এখানে কোথায় গেলে আমি অ্যাকচুয়ালি জনন কোষটা পাবো, দেখো নামের মধ্যে বলা আছে, এটার নামই হচ্ছে জনন মাতৃকোষ। দ্যাট মিনস এখানে গেলেই আমি কি পাবো, একটা জনন কোষ পেতে পারি। তাহলে এখান থেকে একটা কোষকে আমি বের করে নিয়ে আসতে চাচ্ছি, এটা কি আসলে বের হয়ে চলে আসবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে একটা কোষকে আমি যদি বের করে নিয়ে আসি, এখন এটা হচ্ছে একটা প্রাইমারি বা প্রাথমিক জনন বা পরাগ মাতৃকোষ। এইটাকে আমি যদি একটু বড় করে, এখন আমি এখানে কিছুই বুঝতে পারবো না আসলে। আমি যদি একটু বড় করে যদি একটু জুম করে দেখতে চাই, আমি যদি চাই এটাকে একটু বড় করে যদি জুম করে দেখতে চাই, তাহলে দেখতে কেমন দেখবো একটু খেয়াল করি আমরা। আমি এটাকে একটু বড় করে দেখতে চাচ্ছি, খেয়াল করি। দেখো সবাই, চিত্রটা সহজ সুন্দর। এই যে এটাকে আসলে একটা প্রাইমারি প্রাথমিক পরাগ মাতৃকোষকে আমি একটু বড় করে জুম করে দেখতে চাই, দেখলাম। জুম করে দেখলে দেখা যায় এখানে দুই ধরনের পর্দা দেখা যায়। একটা হচ্ছে বাইরের দিকে একটু স্পাইক করে, একটা ভিতরে হচ্ছে মসৃণ। বাইরে যে অংশটা আছে, বাইরে যে পর্দাটা আছে বা পাতলা পর্দাটা আছে, এটাকে বলা হয় এক্সাইন। খেয়াল করবে, এটাকে বলা হয় এক্সাইন। এবং ভিতরে যে অংশটা আছে এটাকে বলা হয় ইনটাইন। একটা হচ্ছে এক্সাইন, একটা হচ্ছে ইনটাইন। তাহলে বাইরের পর্দাটাকে বলা হয় এক্সাইন আর ভিতরের পর্দাটাকে বলা হয় ইনটাইন। দেখা যাচ্ছে এক্সাইন ইনটাইন মাঝখানে দেখা যায় এক্সাইন ইনটাইন মাঝখানে একেবারে লেগে যায়। যেখানে এক্সাইন ইনটাইন লেগে যায়, এখানে কিছু কি পাওয়া যায়, ছিদ্র পাওয়া যায়। এখানে যে ছিদ্রগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় জার্ম পোর। এটাকে বলা হয় জার্ম পোর বা জনন ছিদ্র বা জনন রন্ধ্র। জার্ম পোর বা জনন ছিদ্র বা জনন রন্ধ্র। এটার নাম কি, প্রাইমারি বা প্রাথমিক জনন বা পরাগ মাতৃকোষ। যেহেতু কোষ বললাম, এখানে অবশ্যই কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। যে কোনো কোষ বললাম এখানে অবশ্যই কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। এবং নিউক্লিয়াসের চারপাশে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। নিউক্লিয়াসের চারপাশে থাকবে সাইটোপ্লাজম। খেয়াল করো, এই যে প্রাইমারি প্রাথমিক জনন মাতৃকোষ যখন পরাগায়নের সময় আসবে, তখন এই নিউক্লিয়াসের মধ্যে বিপাকের পরিমাণটা বেড়ে যায়। নিউক্লিয়াসের মধ্যে বিপাকের পরিমাণটা বেড়ে যায়। নিউক্লিয়াসের মধ্যে যখন বিপাকের পরিমাণ বেড়ে যায়, অতিরিক্ত বিপাকের ফলে এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করে। এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে কয়টা নিউক্লিয়াস তৈরি করে, দুইটা নিউক্লিয়াস তৈরি করে। প্রথমে একটা নিউক্লিয়াস থাকবে, সেটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করে। যে দুটি নিউক্লিয়াস তৈরি করে তার মধ্যে একটি হচ্ছে ছোট, একটি হচ্ছে বড়। যে নিউক্লিয়াসটি বড়, স্বাভাবিকভাবে তার মধ্যেও বিপাকের পরিমাণটা বাড়তে থাকবে। এবং এই বড় নিউক্লিয়াসটি এদের যে কোনো একটি পোর দ্বারা, যে কোনো একটি ছিদ্র দিয়ে সে কি হতে চায়, বেরিয়ে আসতে চায়। তাহলে এখানে একটা নিউক্লিয়াস ছিল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে, একটা ছোট একটা বড়। যেটা বড় নিউক্লিয়াস আছে সে কি করে, অতিমাত্রায় বিপাকী বিক্রিয়ার কারণে, অতিরিক্ত মাত্রা শক্তির কারণে এই সমস্ত রন্ধ্র বা পোর দিয়ে সে কি হতে চায়, সে বের হয়ে চলে আসতে চায়। এই যে যখন সে বের হয়ে চলে আসতে, দেখা যাচ্ছে আসলে নিউক্লিয়াসের সাইজটা বড়, ছিদ্রের সাইজটা ছোট। নিউক্লিয়াসের সাইজটা বড়, ছিদ্রের সাইজটা ছোট। তাহলে এই ছিদ্র দিয়ে সে কি হতে পারে না, বের হতে পারে না। যেহেতু বের হতে পারে না, সে তখন কি করে, এই এক্সাইন ইনটাইন যে পর্দাগুলো আছে সেই পর্দাকে নিয়েই কি হয়ে আসে, বের হয়ে আসতে চায়। তখন দেখা যায় যে এক্সাইন ইনটাইন যারা আছে, দেখো আমি এক পাশে দেখাচ্ছি, শুধুমাত্র এক্সাইন এবং ইনটাইনকে নিয়ে সে কি হয়ে আসতে চায়, সে বের হয়ে চলে আসতে চায়। তাহলে এক্সাইন ইনটাইনকে নিয়ে যখন বের হয়ে চলে আসতে চায়, দেখো নিউক্লিয়াসটা, যেটা বড় নিউক্লিয়াস, সে কোথায় থাকে, একটা নালী তৈরি করে বাইরে চলে আসে। দেখো এই যে নালীটা, এই নালীটা কিন্তু আগে থেকে ছিল না, এটা নতুন করে তৈরি হয়। যে নালীটা নতুন করে তৈরি হয় এটাকে বলা হয় পরাগ নালিকা বা পোলেন টিউব। এটাকে বলা হয় পরাগ নালিকা বা পোলেন টিউব। এটাকে বলা হয় পরাগ নালিকা বা পোলেন টিউব। আমি বাংলাটা লিখে দিচ্ছি, পরাগ নালিকা বা পোলেন টিউব। ওকে ফাইন। এবার দেখো এখানে দুটো নিউক্লিয়াস, এখন একটা ছোট একটা বড়। যেটা ছোট সেটা তো ভিতর থেকে গেল, যেটা বড় সেটা বেরিয়ে আসলো। তাহলে দুটো নিউক্লিয়াসের মধ্যে একটা নালীতে, একটা ভিতরে। যেটা নালীতে আছে, যে নিউক্লিয়াসটা নালীতে আছে, এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। আর যে নিউক্লিয়াসটি ভিতরে থেকে যায় সেটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। খেয়াল করবে, একটা একটা আস্তে আস্তে খেয়াল করবে।
তাহলে দুইটা নিউক্লিয়াসের মধ্যে একটা নালীতে চলে আসে, তাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, একটা ভিতরে থেকে যায়, তাকে বলা হয় জনন নিউক্লিয়াস। এখন যত সময় যাবে নালিকা নিউক্লিয়াস সামনের দিকে আসতে থাকে, নালিকা নিউক্লিয়াস যত সামনে আসতে থাকে নালিকাও তত লম্বা হতে থাকে, নালিকা নিউক্লিয়াস যত সামনে আসতে থাকে নালিকাও তত কি হয়ে আসতে থাকে, সামনের দিকে আসতে থাকে। অর্থাৎ যত সময় যায় সময়ের সাথে সাথে, আমি যদি চিত্রটা একটু দেখাই তোমাকে, একটু জুমিং আউট করে দেখায়, তাহলে দেখো সময়ের সাথে সাথে এটা হচ্ছে ওই নিউক্লিয়াসের কোষটা এক্সান ইন্টার্ন অংশগুলো, আচ্ছা এখানে কি ছিল, পোরগুলো ছিল, জনন পোর বা জনন ছিদ্র বা জনন রন্ধ্র। আমরা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এখান থেকে একটা নালী কি হয়ে আসে, নালী বের হয়ে আসে, এটা নালী এরকম করে বের হয়ে আসে। চিত্রগুলো তোমাদের সামনে আসছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে একটা নালী কি হয়ে আসলো, বের হয়ে আসলো। দেখো দুইটা নিউক্লিয়াস ছিল, একটা ছোট একটা বড়, যেটা তাহলে দেখো নালিকা নিউক্লিয়াস যত সামনের দিকে আসবে নালিকাটা তত কি হবে, লম্বা হবে। এখন দেখো এই যে এখানে কি ছিল, যেহেতু এখানে এটা একটা কোষ, এখানে কি ছিল, সাইটোপ্লাজম ছিল, তাহলে এই নালীর কিন্তু একদম প্রথম থেকে ছিল না, বাট পরের দিকে নালীটা তৈরি হয়। যেহেতু একটা নালী তৈরি হয়, অভিকর্ষের কারণে, গ্র্যাভিটির কারণে সাইটোপ্লাজমগুলো কোন দিকে নামতে শুরু করে, সাইটোপ্লাজমগুলো কিন্তু নিচের দিকে নামতে শুরু করে। সেমভাবে এখানেও গ্র্যাভিটির কারণে নালী যত দীর্ঘ হচ্ছে, গ্র্যাভিটির কারণে সাইটোপ্লাজমগুলো কোন দিকে যায়, নিম্নমুখী কি হয়, অগ্রসর হয়। সাইটোপ্লাজম যখন এটা নিচের দিকে আসতে শুরু করে, সাইটোপ্লাজমের প্রবাহের কারণে, সাইটোপ্লাজমের স্রোতের কারণে, সাইটোপ্লাজমের চাপের কারণে যে ভিতরে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসও কোথায় নেমে আসে, নালীতে নেমে আসে। দ্যাট মিনস সাইটোপ্লাজম একটা কি তৈরি হয়, প্রবাহ তৈরি হয়, ওই প্রবাহের কারণে ভিতরে নিউক্লিয়াসটা কোথায় চলে আসে, নালীর মধ্যে চলে আসে। আগে নালীর মধ্যে নিউক্লিয়াস ছিল একটা, কিন্তু এখন নিউক্লিয়াস হয়ে গেছে কয়টা, দুইটা। কথা হচ্ছে এটা কিন্তু সময়ের সাথে এদিকে আসতেই থাকবে। তাহলে নালিকা নিউক্লিয়াস যত সামনে আসতে থাকবে নালিকা তত লম্বা হবে, নালিকা যত লম্বা হবে সাইটোপ্লাজমও নামতে থাকবে, প্রবাহ হতে থাকবে, এবং এই নিউক্লিয়াসটা নিচের দিকে আসতে থাকবে। নিউক্লিয়াসটা একটা নির্দিষ্ট সময় আসার পর এই নিউক্লিয়াস যেটা আছে সেটা মাইটোসিস প্রক্রিয়া, আবারও বলে দিচ্ছি, এখানে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে এখানে আরও দুটি নিউক্লিয়াস তৈরি করে। তাহলে এটি এই জনন নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে আরও দুটি কি তৈরি করে, নিউক্লিয়াস তৈরি করে। এই যে মাইটোসিস প্রক্রিয়া, এটা যে নতুন করে যে দুটি কোষ তৈরি করলো বা নিউক্লিয়াস তৈরি করলো, এগুলাই হচ্ছে কি জনন কোষ বা পুংগ্যামেট, জনন কোষ বা পুংগ্যামেট। আমরা তোমাদের পড়াছিলাম পুংগ্যামেটোফাইট সৃষ্টি। গ্যামেটোফাইট মানে জনন কোষ। জনন কোষ কোথায় তৈরি হবে, জননাঙ্গের মধ্যে। জননাঙ্গের মধ্যে কি, আমি যেহেতু জনন কোষ তৈরি করবো, আমাকে পুংস্তবকের কাছে যেতে হবে। পুংস্তবকের মধ্যে অনেকগুলো অংশ আছে, পুংদণ্ড, পরাগধানী, যোজক বা যোজনী। পরাগধানীর মধ্যে দুই ধরনের কোষ, একটা আর্কিস্পোরাল কোষ, একটা প্রাইমারি বা প্রাথমিক জনন বা পরাগমাত্রা কোষ। এখানে একটু করে বলে দিই, আর্কিস্পোরাল কোষের কাজ হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক জনন মাতৃকোষকে কি দেওয়া, পুষ্টি দেওয়া। তাহলে চারপাশের বড় বড় কোষগুলোকে বলা হয় আর্কিস্পোরাল কোষ, আর মাঝখানে ছোট ছোট কোষগুলোকে বলা হয় প্রাইমারি বা প্রাথমিক জনন বা পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হবে, আর আর্কিস্পোরাল কোষের কাজ হচ্ছে তাদেরকে কি দেওয়া, পুষ্টি দেওয়া। একটা জনন মাতৃকোষকে বের করে নিয়ে আসলাম, সেটাকে জুম করে দেখলে বাইরের দিকের পর্দাটাকে বলা হয় এক্সাইন, ভিতরে ইন্টাইন। অর্থাৎ আমরা এই পুরো প্রসেসটা আমরা পড়লাম, আলটিমেটলি এটাই আমাদের কি কোষ, জনন কোষ। দ্যাট মিনস একটা প্রাইমারি বা প্রাথমিক জনন মাতৃকোষ থেকে কয়টা পুংগ্যামেট তৈরি হয়, দুইটা পুংগ্যামেট তৈরি হয়। তাহলে এই পুংগ্যামেটোফাইট সৃষ্টির প্রক্রিয়া পড়ার পর আমাদের এর পরবর্তী প্রসেস হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টির প্রক্রিয়া। তাহলে সবাই মনোযোগ সহকারে আগে পুংগ্যামেটে তোমাকে কি করতে হবে, বুঝতে হবে। সো পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।